ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কেননা এই চ্যানেলে যদি তোমরা সাপোর্ট করো এই ভিডিওটাতে, তাহলে কিন্তু আমি রেগুলার বেসিসে বিপিএল নিয়ে আপডেট দেবো এবং তার সাথে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের যে কোনো আপডেট, সব রকম আপডেট কিন্তু যেভাবে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান মানে ইন্ডিয়ান ফুটবলের আপডেট যেভাবে দিই সেভাবে কিন্তু আপডেট দেবো। তোমরা যদি এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকো, ঠিক আছে, এই চ্যানেলটাতে সাপোর্ট দেখাও এই ভিডিওটাতে, তাহলে কিন্তু আমি রেগুলার বেসিসে বাংলাদেশ নিয়ে কন্টেন্ট বানাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হোয়াটসঅ্যাপ, হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচটা নিয়ে হাভিয়ার ক্যাবরেরা কিন্তু তার 38 দলের যে স্কোয়াড সেটা কিন্তু অনেকদিন আগেই ঘোষণা করে দিয়েছে। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে স্কোয়াডটা কেমন হলো বা স্কোয়াডটার ডেপথ কতটা, আর তার সাথে জানবো যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারাতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমরা কথা বলি 38 জন স্কোয়াডে কারা রয়েছে, তো বেশিরভাগই রয়েছে বসুন্ধরা কিংসের প্লেয়ার, তার সাথে আবাহনী এবং মোহামেডানের। তো বসুন্ধরা রয়েছে 14 জন, আবাহনী রয়েছে 8 জন এবং মোহামেডানের রয়েছে 7 জন। তো এই করে কিন্তু 38 জনের একটা স্কোয়াড বের করেছে এবং তার সাথে রয়েছে বাংলাদেশের অরিজিন প্লেয়ার 2 জন। হামজা চৌধুরী সেকেন্ড টায়ার লিগের শেফিল্ড ইউনাইটেডে সে কিন্তু খেলে। তার সাথে রয়েছে ফাহমাদুল ইসলাম, ইতালিয়ান ফুড টায়ার লিগে একটা ক্লাব রয়েছে জিরোনি জি, তো এই ক্লাবের হয়ে খেলে। তো আগে আমরা জেনে নিই যে স্কোয়াডে কারা কারা রয়েছে। তো চলো জেনে নিই আগে স্কোয়াডে কারা কারা রয়েছে। তো গোলকিপার সেকশনে যদি কথা বলি, তাহলে সেখানে কিন্তু রয়েছে মিতুল মার্মা, সুজল হোসেন, আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান। ডিফেন্ডারের যদি কথা বলা হয় তাহলে সেখানে কিন্তু রয়েছে মুরাদ হাসান, শাকিল আহাদ তপু এবং তার সাথে রয়েছে মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসি খান, জাহেল হোসেন শান্ত। মিডফিল্ডারদের যদি কথা বলা হয় তাহলে মিডফিল্ডারে রয়েছে কিন্তু মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সাইদ শাহ, কাজেম, মোহাম্মদ সোহেল রানা, চন্দন রায়, মাহবুব রহমান জনি, শেখ মুরসালিন, জামাল ভুঁইয়া, মাহবুব রহমান জনি, হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম এবং তার সাথে ফরওয়ার্ড লাইনে রয়েছে কিন্তু ফারহান আহমেদ, ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রাহুল, রাফিকুল ইসলাম, ইমন শাহরিয়া, মোহাম্মদ ইব্রাহিম, তারেক হোসেন, আলামিন, পিএস আহমেদ নোভান। তো স্কোয়াডটা তো আমরা জেনে নিলাম যে স্কোয়াডে কারা কারা রয়েছে। তো এবার মেন কথা হচ্ছে যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে হারাতে পারবে। তো এই বিষয়ে যদি কথা বলি তাহলে তাদের কিন্তু ফার্স্টে কথা বলতে হবে যে তাদের যে বংশোদ্ভূত প্লেয়ারদেরকে তাদের ন্যাশনাল টিমে যে যোগ করেছে, তো সেই বিষয়টা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো যদি কথা বলা হয় হামজা চৌধুরী, তো হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডে তার জন্ম এবং তার মেবি বাবা কিংবা মা, আই গেস তার মাই হবে, সে কিন্তু বাংলাদেশি, ঠিক আছে? তো সে কিন্তু বাংলাদেশ, তো সেই সুবাদে সে কিন্তু বাংলাদেশের ন্যাশনালিটি পেয়েছে, তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। তোমাদেরকে এইটুকু জানিয়ে রাখি যে হামজা চৌধুরী কিন্তু ইংল্যান্ডের যে বয়সভিত্তিক বয়সভিত্তিক যে দল রয়েছে সেখানে কিন্তু সে খেলেছে এবং তার সাথে সে কিন্তু বর্তমানে খেলছে শেফিল্ড ইউনাইটেডে। যখন তার নাম ঘোষণা করা হয় যে বাংলাদেশের হয়ে সে এবার এলিজিবল হয়ে গেছে বা বাংলাদেশের হয়ে খেলবে, তখন সে কিন্তু খেলছিল লেস্টার সিটিতে। তো এটা একটা ব্রাড পাওনা কিন্তু বাংলাদেশের জন্য, এবং কোনো বাংলাদেশি প্লেয়ার ইপিএল এর মতো একটা লিগে খেলছে, তো সেটা একটা অনেক বড় ব্যাপার। এবং দ্বিতীয় প্লেয়ারটা হচ্ছে ফাহমাদুল ইসলাম। সে কিন্তু ইতালির ফোর্থ লিগে খেলছে সিরিয়া ডিতে। তো অফকোর্স তোমাদেরকে এই বিষয়ে বললাম। তো আমার কথা হচ্ছে যে এই দুটো প্লেয়ার আসার পর কি বাংলাদেশ দল অটোমেটিক্যালি শক্তিশালী হয়ে গেল বা তারা ভারতকে হারানোর জন্য ক্যাপেবল হয়ে গিয়েছে? তো এই বিষয়ে যদি আমার কাছে যদি জানতে চাও তাহলে কিন্তু বলবো হ্যাঁ হয়েছে, বাট ভারতকে হারানো এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেননা দেখো, যতবারই ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ হয়েছে, হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে আমরা জানি, কিন্তু বাংলাদেশ কিন্তু একবারও হারাতে পারেনি ভারতকে। টোটাল ম্যাচ হয়েছে 9 বার, ইন্ডিয়া কিন্তু জিতেছে 4 বার, ড্র হয়েছে 5 বার এবং বাংলাদেশ কিন্তু একটাও জিততে পারেনি। তো এখানে একটা যে পরিসংখ্যান, সে পরিসংখ্যানও বলছে যে বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না ইন্ডিয়াকে হারানোর জন্য। কিন্তু যদি আমরা ইন্ডিয়ার ফর্মের কথা বলি তাহলে রিসেন্ট টাইমে কিন্তু তারা খুব একটা ভালো ফর্মে নেই। কেননা তারা 2024 সালে যে ক্যালেন্ডার ইয়ারটা ছিল সেখানে কিন্তু তারা একটা ম্যাচও জিততে পারেনি। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে বাংলাদেশের কাছে যে ইন্ডিয়াকে তারা চাপে ফেলে জিততেও পারে। কিন্তু এখানে কথা হচ্ছে যে মানোলো মার্কেস রোকাকে এত সহজেই
বাংলাদেশকে ছেড়ে দেবে, বা হাবিয়ার ক্যাবরেরা কি ভাবছে যে তারা কি এত সহজেই ইন্ডিয়াকে হারাতে পারবে? তো এই বিষয়ে যদি কথা বলা হয় তাহলে বলতে হয় যে হ্যাঁ, দুটো দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এবার রেজাল্টের যদি কথা বলা হয় তাহলে রেজাল্ট কিন্তু বলা যাচ্ছে না যে কারা জিততে পারে। ড্র হতে পারে ম্যাচটা, ঠিক আছে? বাংলাদেশও জিততে পারে, ইন্ডিয়াও জিততে পারে, ঠিক আছে? তো যারা ভালো ফুটবল খেলবে তারাই কিন্তু জিতবে। এবং বর্তমানে বাংলাদেশ কিন্তু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে দামি দল, ঠিক আছে? হামজা চৌধুরী অ্যাড হওয়াতে আই গেস 9.58 মিলিয়ন তাদের মার্কেট ভ্যালু বর্তমানে। তো অফকোর্স দুটোই কিন্তু দক্ষিণ এশিয়ার বড় দল এবং তাদের মধ্যে কিন্তু একটা শক্তিশালী লড়াই আমরা দেখার আশায় থাকবো। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করব না, কেননা আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো তারা অফকোর্স চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাপোর্ট করো এই ভিডিওটাতে তাহলে অবশ্যই রেগুলার বেসিসে বাংলাদেশ ফুটবল নিয়ে এই চ্যানেলে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মানে আমাদের ইন্ডিয়ান ফুটবলের সাথে কিন্তু রেগুলার বেসিসে আপডেট দেবো যদি তোমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো এই ছিল, দেখা যাক 25শে মার্চ আসতে এখন অনেক দেরি রয়েছে। তো তার আগে দুটো তিনটা আসবে ভিডিও ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ নিয়ে। তো আজকে জাস্ট আমি একটু উপর যাকে বলা হয় সেইটা আলোচনা করলাম। তো ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।